আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের জন্য যে টপিকটি আলোচনা করব সেটিও আসলে তড়িৎ প্রাবল্য টপিকের একটি টপিক, আসলে সাব টপিক বলা যেতে পারে। তড়িৎ প্রাবল্য নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আজকে আমি আসলে সরল রেখার ক্ষেত্রে, সরল রেখার দুইটা চার্জ আছে এবং তারা একই সরল রেখা অবস্থিত, সেক্ষেত্রে প্রাবল্য কিরকম হবে, প্রাবল্য কোথায় শূন্য হবে, কোথায় সমান হবে, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক যতটা সহজ ভাবা হয় ঠিক ততটা সহজ নয়, আবার আসলে অনেক বেশি কঠিনও নয়। ম্যাথগুলো তোমরা একটু বুঝে পড়তে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু কি এই জিনিসগুলো সহজে মনে রাখা পসিবল। খুব সম্ভবত এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ড 2019-এ যেটা। এই কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে। এখানে আসলে সামান্য এত কঠিন ছিল না, একদমই সোজা ছিল কোশ্চেনটা, শুধুমাত্র একটু বুঝে শুনে আনসার করতে হতো। তো আমি আসলে তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। প্রথমে দেখো, এই যে সরি এটা এই বিন্দুতে প্রাবল্য কত নয়, এই কোশ্চেনটা হবে এই যে পি বিন্দুতে। এই পি বিন্দুতে কত প্রাবল্য সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। 1 নম্বর কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেনে এখানে প্রাবল্য কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেন এই যে খেয়াল করো, সেক্ষেত্রে আমাদেরকে এই যে এ ও বি এর সংযোগ রেখার উপর তড়িৎ প্রাবল্য সমান হবে কোথায় এবং শূন্য হবে কোথায়, এই কোশ্চেনটাও কিন্তু কি আমাদেরকে আলোচনা করতে হবে। এই আলোচনা করতে হবে। এখানে আমি একটা শর্ত জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যদি ধরো এই চার্জটা যদি 4 × 10⁻⁶ কুলম্ব, তো এটা ধরো 2 ইন্টু যদি বি বি এর চার্জ 4 ইন্টু আচ্ছা বি এর চার্জ 2 × 10⁻⁶ কুলম্ব হয়। আমি এই কোশ্চেনটাতে এখানে আমি লাস্ট কোশ্চেনটাতে একটু চেঞ্জ এনে দিচ্ছি। চেঞ্জ কেন আনতেছি? কারণ যদি দুইটা একই মানের চার্জ আমি রাখি দুইটা একই পাশে, তাহলে তাদের সংযোগ রেখার উপর তড়িৎ প্রাবল্য সমান মাঝামাঝি হয়ে যাবে। কারণ আসলে দুইটা সমান মানের চার্জের জন্য মাঝামাঝি প্রাবল্য ক্রিয়েট হয়, এটা অনেকে মুখস্থই বলতে পারে। তো আমি এই জন্য আমি বি এর চার্জটাকে আমি চেঞ্জ করে দিলাম, বি এর চার্জটাকে আমি মাইনাস এটা করে দিলাম, -2 × 10⁻⁶ কুলম্ব। এই কোশ্চেনটা ধরে আমি এই তিনটা সবগুলো সলভ করব এবং সেটা তোমাদেরকে দেখাবো যে আসলে প্রকৃতপক্ষে কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। তো চলো সবাই আমরা সলভ করি। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিও না দেখলে আসলে বোঝা যাবে না। তুমি ভিডিও দেখলে আমার অনেক হাজার হাজার টাকা চলে আসবে না, ঠিক আছে? তুমি ভিডিও, আমি এত কষ্ট করে ভিডিও করছি তোমাকে শেখানোর জন্য, এবং তুমি যদি 2 মিনিট ভিডিওটা দেখার পর আর না দেখে চলে যাও, তাহলে আসলে জিনিসটা হলো না আর কি। তোমার জন্য খারাপ হলো, আমার জন্য আসলে এত কষ্ট করে একটা ভিডিও করলাম কিন্তু আসলে আমার স্টুডেন্ট দেখে শিখলো না। কারণ আমি যদি এই টপিকটা প্রয়োজন না হতো তাহলে কখনোই এই টপিকের উপর ভিডিও করতাম না। সো অবশ্যই প্রয়োজন আছে, সেই জন্যই তোমাদের জন্য ভিডিওটা করছি। তো দেখো, আমি কোশ্চেনগুলো একটু মুছতে হবে এবং সেগুলো তোমরা কিন্তু ওই কোশ্চেনগুলো একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও। আমার কোশ্চেনগুলো মাথায় সেট করা আছে, যার কারণে আমি কি অবশ্যই সলভ করতে পারবো ইনশাআল্লাহ এমনিতেই। তো দেখো, আমাদেরকে যখন এই যে পি বিন্দুতে, আমি পি বিন্দুটা মুছে ফেলছি, কিন্তু পি বিন্দুতে যখন আমাদের প্রাবল্য বের করতে হবে, দেখো এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য ক্রিয়েট হবে, এই চার্জের জন্য একটা প্রাবল্য ক্রিয়েট হবে, তারপর তাদের লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, এই দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরি এভাবে না করে এটাকে আমি এখন যদি যোগ করে দেই এভাবে, এটা এভাবে যোগ করে দিলাম, তারপরে এটাও দেখো এভাবে কি এভাবে যোগ করে দিলাম, এখানে অবশ্যই এটা লম্ব আঁকা যায়। তাহলে এই চার্জের জন্য দেখো আমাদেরকে এখানে কিছু মান দেওয়া আছে। ও এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 1.1 মিটার। এই যে ওবি এটা হচ্ছে 0.1 মিটার, এবং এই যে ওপি, এখানে পি ছিল, তো এই ওপিটা হচ্ছে কত, 0.1 মিটার। তাহলে এই মানগুলো আমাদেরকে দেওয়া আছে। আমরা এখন এখান থেকে দেখো এই বিন্দুতে, পি বিন্দুতে এই প্রথমে এ বিন্দুর চার্জের জন্য এখানে একটা প্রাবল্য ক্রিয়েট হবে, সেটা আমি গত ক্লাসেই শিখিয়েছি তোমাদেরকে। তাহলে এটার জন্য যে ধরো এ বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে দেখো E1 যদি নির্ণয় করি, আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি, আমাদের ক্যালকুলেটর লাগবে। দেখো এখানে E1 হবে হচ্ছে 1/4πε0 Q/r²। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, দেখো 9 × 10⁹ ইন্টু হচ্ছে কিউ হচ্ছে এক্ষেত্রে 4 × 10⁻⁶, এবং ডিভাইড বাই যে আর, এই আর কত, এখান থেকে চার্জ থেকে ওই বিন্দুটা দূরত্ব, পি বিন্দু দূরত্ব। তাহলে আমাদের এই দূরত্বটা কিন্তু দেওয়া নাই, কিন্তু এই বাহুটা, এই লম্বটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে পিথাগোরাস থেকে আমরা কি এখানে আর ইকুয়াল টু কি বের করতে পারি বলো তো? আর ইকুয়াল টু √, এই যে দেখো এটা যদি পি হয় তাহলে OP² প্লাস হচ্ছে কি OA², এখান থেকে আমি সরাসরি কি ডিসটেন্সটা বের করে নিতে পারবো। এখান থেকে ডিসটেন্সটা বের করে নিয়ে আমি সরাসরি এখানে বসাই দিব। ধরো এখানে যদি বসাই দেই, এই যে আর ইকুয়াল টু, এটা আমি ধরো এখানেই মান বসাচ্ছি 0.1
হোল স্কয়ার প্লাস 0.1 হোল স্কয়ার। এটা হচ্ছে আর এর মান। কার মান? শুধুমাত্র আর। এই যে আর এখান থেকে বসাচ্ছি এবং এটাকে আবার কি করতে হবে আমাকে? হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার কেন করতে হবে? এই যে আর স্কয়ার সেজন্য। অথবা তোমরা এখান থেকে সরাসরি আরটাকে এখানে করে ধরো বের করে নিয়ে আসো, সেখান থেকে তুমি এনে এখানে স্কয়ার করে বসাতে পারো। এবং এটা এখান থেকে ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি হলো 1.8 ইন্টু 10⁶ নিউটন, সরি এইটা নিউটন পার কুলম্ব আসছে। তো এটা 1.8 ইন্টু 10⁶ নিউটন পার কুলম্ব যখন আসলো, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন এটার দিক কোন দিকে হবে। এটার দিক অবশ্যই দেখো, এটা প্লাস চার্জ কিন্তু নিজের দিকে আকর্ষণ করে না, বিকর্ষণ করে। তাহলে এটা দেখো এই বরাবর চলে যাবে, এটা উপরের দিকে থাকবে। তাহলে E1 চলে গেল উপরের দিকে। এটা হচ্ছে মাইনাস। দেখো এটা যখন মাইনাস, খেয়াল করো আমাদেরকে এই জিনিসটা যেটা হিসাব করতে হবে এখান থেকে মাইনাস, তো একটু ভালোভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমরা সহজে জিনিসটা যদি সলভ করতে চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই পারবো। এটা এখন মাইনাসের কারণে দেখো একই মান, চার্জ এটাও 4 কুলম্ব এটাও 4 কুলম্ব, কিন্তু মাইনাস। তাহলে সুতরাং আমাদের E2 টাও হবে কিন্তু এটা -1.8 ইন্টু 10⁶ নিউটন পার কুলম্ব হবে। আর এটা আমি এই যে এটা এদিকে m দিচ্ছি একটা বিন্দু, তাইলে এটা am বরাবর আমি আগেরটাকে লিখে নিচ্ছি। আর এবার ধরো এই যে বি বিন্দুর চার্জের জন্য, এটা কোন বিন্দুর চার্জের জন্য? E2 টা বি বিন্দুর চার্জের জন্য। তাহলে এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা নিচের দিকে আকর্ষণ করবে। তাইলে নিচের দিকে আকর্ষণ করলে E2 টা হবে এদিকে। তাইলে E2 হবে ধরো এই যে কোন বরাবর বলতে, এটা তো P, তাহলে PB বরাবর। তাহলে PB বরাবর। এটা কিন্তু এই বেসিকগুলো আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে শিখাইছি। তাইলে এখন আমাদের সবকিছু আমরা পেয়ে গেলাম। দেখো আমি এই জিনিসটা দেখো এইগুলো একটু এখান থেকে মুছে ফেলতেছি, তোমরা আশা করছি দেখে নিয়েছো কিভাবে বের করেছি। আমি জাস্ট এই দুইটা মান রাখলাম, E1 রাখলাম এবং E2 রাখলাম। এখন আমাদের এখানে লব্ধি প্রাবল্য বের করতে হবে। লব্ধি প্রাবল্য বের করার সূত্র কি আমরা জানি? লব্ধি প্রাবল্যের সূত্র হচ্ছে E √ E1 হোল স্কয়ার E2 হোল স্কয়ার 2 E1 E2 cos আলফা। দেখো E1 এর মান এবং E2 এর মান বসাতে হবে। মান বসানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইনাস বসানো যাবে না। মাইনাস দ্বারা আকর্ষণ বোঝায়। মাইনাস দ্বারা কি বোঝায়? আকর্ষণ। শুধুমাত্র মাইনাসটা আমি আকর্ষণের জন্য লিখেছিলাম। তো মাইনাস যদি কেউ বসিয়ে দাও কিন্তু আনসার আসবে না। তাহলে এটা তুমি মাইনাস বসাতে পারবে না। এটা হচ্ছে P বরাবর। আমি খেয়াল করো এখানে মান এটাও বসাই দিব, এটাও বসাই দিব। এটা বসাই দেওয়ার পর এখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, খেয়াল করো তোমরা এই E1 E2 এগুলো এখান থেকে তো বসাতেই পারছো, কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা নিয়ে কনফিউশন হবে সেটা হচ্ছে আলফা। তাহলে তুমি যদি এখান থেকে আলফা বসাও, আলফা এবার পাবা কিভাবে? আলফা হচ্ছে দেখো এইটা এই E2 এবং E1 এর মধ্যবর্তী কোণ, তোমাকে এখন এটা বের করতে হবে। তাহলে এই মধ্যবর্তী কোণ কোনটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা। একটু ভালো করে তোমাদের দেখতে হবে, এই চিত্রটা একটু ছোট, কিন্তু কত হচ্ছে E1 এই বরাবর চলে গেছে, E2 হচ্ছে এই বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণটা। এখন মধ্যবর্তী কোণ তুমি কিভাবে বের করবে? দেখো অনেকগুলো প্রসেস আছে। এই পুরা জিনিসটা হচ্ছে কি বলতো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি এই ভিতরের এই ভিতরের কোণটা বাদ দিতে পারো, তাহলে তো বাইরের কোণটা পেয়ে যাবে না। কিন্তু এই ভিতরের কোণটা কি আমরা জানি না। কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে খেয়াল করো এখানে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটাও কি 45 ডিগ্রি। তাহলে এটা যদি দেখো কিভাবে বুঝলাম এটা, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আর এই বাহুটা কিন্তু সমান। তাহলে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী হইলে এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা কোণ জানি কত না 45 ডিগ্রি করে হবে। তো 45 ডিগ্রিটা আবার এই পাশের এটাও 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো তো এই 45 পুরো কোণটা কত 90 ডিগ্রি না? তাহলে পুরো কোণটা আমি এখানে লিখতে পারবো হচ্ছে, দেখো এই যে কোণটা পুরাটা হচ্ছে কত, তাহলে 90 ডিগ্রি। এবং এই পুরো 90 ডিগ্রি আমার এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই পুরোটা মানে কত, এই 90 ডিগ্রি। 90 ডিগ্রি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এই 90 ডিগ্রি বাদ দিব। 90 ডিগ্রি বাদ দিলে আলফা হচ্ছে এই যে এই জায়গাটা আলফা। সবাই আমার মার্কারের দিকে খেয়াল করো, চিত্র ছোট হতে পারে কিন্তু মার্কারের দিকে ফোকাস করো। তাহলে আমরা এতটুকু জানি 90 ডিগ্রি ভিতরেরটা, এই বাহিরেরটা তাহলে কত 180 মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি বসিয়ে দাও cos 90 মান কত 0, cos 90 মান আমরা সবাই জানি 0। তাহলে ওভারঅল এই জিনিসটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আচ্ছা আলফা এখান থেকে হচ্ছে 90 ডিগ্রি তুমি বসাতে পারো। সুতরাং দেখো ভিতরেরটা 90 ডিগ্রি, এই জন্য আলফা 90 ডিগ্রি নয়, আমি পুরো 180 ডিগ্রি থেকে ভিতরেরটা বাদ দিয়ে এই বাহিরের কোণটা নিয়েছি। সবসময় E1 এবং E2 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে আমি এখান থেকে সরাসরি কি ই বের করে ফেলতে পারবো। এবং তুমি যদি এই 90 মান এখানে বসাতে, এটা পুরোটা 0 হয়ে যাবে। এই দুটো মান বসিয়ে দিয়ে এখান থেকে তুমি কি সরাসরি ক্যালকুলেটরে ই এর মান অর্থাৎ পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান বের করে ফেলতে পারবা।
এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনটা ছিল, এবং এই কোশ্চেনটা আসলে বোঝানো তেমন কিছু ছিল না, তারপর আমি সলভ করলাম। আসলে একটু জাস্ট ওই তোমাকে এখানে পিথাগোরাসের উপপাদ্যটা নিতে হতো সেটা, আর না হলে কিন্তু পুরো বেসিকটাই হচ্ছে গত ক্লাসে যে প্রাবল্যের সূত্র করিয়েছি সেখানে। কিন্তু আজকে আমি যেগুলো শেখাতে যাচ্ছি সেগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা সবাই একটু মনোযোগ দিতে হবে। যে এখানে দেখো এটা আমাদের 4 × 10⁻6 কুলম্ব, এখানে -4 × 10⁻6 কুলম্ব, এখানে এটা হচ্ছে 0.1 মিটার, এটা 0.1 মিটার, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে ও বিন্দুটা আমাদেরকে বাইর করতে হবে। 2 নম্বর কোশ্চেন, যেটা 2 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করছি, প্রথম কোশ্চেনটা কিন্তু সলভ শেষ। 2 নম্বর কোশ্চেন যেহেতু এখন এটার জন্য এখানে একটা প্রাবল্য আছে, এটার জন্য একটা প্রাবল্য আছে, তারপর প্রাবল্য শুধু থাকলেই হবে না, তাদের লব্ধি প্রাবল্য বের করতে হবে। লব্ধি প্রাবল্য বের করাটা এখানে আসলে কি মেইন ফ্যাক্ট। তো আমাদের দেখি আসলে ব্যাপারটা কিরকম। এদের মধ্যবর্তী কোণ খেয়াল করো, মধ্যবর্তী কোণটা এখানে আমাদেরকে যারা একই লাইনের, এরা একই লাইনের উপর বিদ্যমান। তো একই লাইনের উপর বিদ্যমান হলে আমাদের কি করতে হবে সেটা আমি দেখতেছি, একটু দেখো। সেই ব্যাপারটা হবে আসলে কিরকম, যে এই চার্জের জন্য 4 × 10⁻6 কুলম্ব চার্জের জন্য ও বিন্দুতে E1 = আমি দেখি 9 × 10⁻9, এটা হচ্ছে 1/4πε0 এর মান, ইনটু হচ্ছে এই যে 4 × 10⁻6 আর কত 0.1 হোল স্কয়ার। তাহলে সহজে আমরা এখান থেকে ক্যালকুলেটর যদি আমরা এটাকে ইউজ করি, 10⁻6 নিউটন পার কুলম্ব পাচ্ছি। তোমরা আমার প্রসেস ঠিক আছে, ক্যালকুলেটর যদি কখনো আমার বাটন চিপতে কোনটাতে ভুল হয় ক্যালকুলেশন, তাহলে তোমরা এটা একটু দেখতে হবে যে আসলে এটা ভাইয়ের ক্যালকুলেটরে কি ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, আদারওয়াইজ ঠিক আছে। এখন এটার দিকটা কোন দিকে লাগবে, প্রাবল্য নির্ণয় করতে গেলে আমার দিক লাগবে। দেখো এটা একটা ধনাত্মক চার্জ, যেহেতু ধনাত্মক চার্জ, ওই বিন্দু থেকে যে বিন্দু দিকে তুমি কি করবে প্রাবল্য বের করবে, এটা বাইরের দিকে হবে, অর্থাৎ এর থেকে দূরে সরে যাবে, দূরে সরে এদিকে দেখাবে। তাহলে E1 এর দিকটা হচ্ছে এদিকে, তাহলে এদিকে বরাবর মানে কি, এটা হচ্ছে এ বিন্দু ছিল, এটা ছিল বি বিন্দু, তাহলে কোন বরাবর হবে বলো তো, এ ও বরাবর, যেদিকে এ থেকে ও এর দিকে, তাহলে এই জন্য এ ও বরাবর হবে হচ্ছে আসলে এর দিক। তাহলে এবার বলো তো -4 এর জন্য, -4 × 10⁻6 এর জন্য ও বিন্দুতে ঠিক সেম। দেখো এই চার্জটাও যা, এই চার্জটাও তা, তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সেম, তাহলে শুধুমাত্র জাস্ট E2 টাও সেম আসবে, 3.6 × 10⁻6 নিউটন পার কুলম্ব। এগুলো আমি ক্যালকুলেশন করতেছি না, তোমরা ক্যালকুলেটরে বসালে ঠিক সেম জিনিসটাই পাবা। তো এখন এটা যখন আমি বসাবো, এটা কোত্থেকে আবার কেউ বুঝতেছো না এটা হবে নাকি, এটা সূত্র, মূল সূত্র E = 1/4πε0 Q/r²। কি হচ্ছে, যেই চার্জের জন্য নির্ণয় করছি সেই চার্জের জন্য, আর আর হচ্ছে ওই চার্জ হতে যেই বিন্দুতে নির্ণয় করছি সেই বিন্দুর দূরত্বটা হচ্ছে r, তাহলে এইটাই হচ্ছে r বসাচ্ছি। আশা করছি তোমরা ধরতে পারছো। এখন এবার দিকটা নির্ণয় করে ফেলি, দিকটা নির্ণয় করো। এটা হচ্ছে মাইনাস চার্জ নিজের দিকে টানবে, তাহলে প্রাবল্যটা হবে, সরি এদিকে না, প্রাবল্য হবে দেখো এই দিকে, নিজের দিকে, তাহলে E2 টা হচ্ছে নিজের দিকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এই বিন্দুতে এই প্রাবল্য দুটোটা কোন দিকে কাজ করছে বলো তো, একই দিকে কাজ করছে। প্রাবল্য দুইটা একই দিকে কাজ করছে, একই সরল রেখায়। যখন প্রাবল্য দুটি একই দিকে একই সরল রেখায় কাজ করে, তখন শুধুমাত্র তাদের বীজগাণিতিক যোগ করে দিলেই তোমার কাজটা হয়ে যাবে। বীজগাণিতিক যোগ বলতে, সুতরাং ও বিন্দুতে প্রাবল্য E = E1 + E2, শেষ। E1 + E2 কেন, কারণ তারা একই দিকে কাজ করছে। তাহলে এই বিন্দুতে প্রাবল্য যখন আমি নির্ণয় করব, তাহলে এই বিন্দুতে এটার জন্য প্রাবল্য এদিকে, এটার জন্য প্রাবল্য এদিকে, তাহলে এরা একই দিকে কাজ করছে, আর একই দিকে কাজ করলে যোগ হয়ে যাবে দুটোটা, E1 + E2 সম্মিলিতভাবে একই দিকে কাজ করবে। তাহলে এখানে লব্ধি প্রাবল্য আমাদের বের করা শেষ হয়ে যাবে, এবং তোমরা সেটা এখান থেকেই বসাই দিতে পারো। এটা তাহলে আমি দেখতে পাচ্ছি হলো 7.2 × 10⁻6 নিউটন পার কুলম্ব আসছে। তুমি যোগ করো, ক্যালকুলেটরে যোগ করলে এই দুইটা যোগ করে এটাই পাবা। তাহলে আমি আশা করছি তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারলাম যে আসলে এখানে কোথায় এটা ইয়া হবে। আর যদি দেখো এটা যদি প্লাস হতো, দেখো এই জিনিসটা একটু খেয়াল করলে তুমি আসলে জিনিসটা তোমার কাছে অনেক বেশি স্পষ্ট হবে। এটা যদি প্লাস হতো তাহলে কিন্তু এটা এদিকে না হয়ে কোন দিকে হতো, এদিকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তখন দেখো E2 এবং E1 পরস্পর হচ্ছে কি বিপরীত। পরস্পর যখন বিপরীত, তখন একটা থেকে আরেকটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর তখন মাইনাস হয়ে গেলে তুমি এটা সহজেই অ্যান্সার করতে পারবা। অনেকে আবার এই সূত্রটা কোত্থেকে আসছে বুঝতেছো না, এই সূত্রটা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে কেমনে বুঝাবো,
এই সূত্রটা অনেকে না ধরতে পারে সরাসরি একই লাইনের উপর যোগ হয়ে যাবে, এরকম না। আসলে এটা অবশ্যই সূত্র থেকে এসছে। তারপর আমি জাস্ট তুমি একই লাইনের উপর হলে, একই লাইনের উপর কি একই দিকে যদি কাজ করে দুটোটা, তাহলে সরাসরি যোগ। আর যদি একটা দিকে বিপরীত দিকে কাজ করে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। তাইলে এখানে তুমি কি ওই বিন্দুতে প্রাবল্য পাবে। এটা যে বিন্দুর জন্য, মাঝখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো বিন্দুর জন্য। আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপর আমি এই সূত্রটা কোত্থেকে আসলো আমি একটু দেখাই দিচ্ছি। এই সূত্রটা ধরো এই যে ই ইকুয়াল টু, যখন তুমি করবা কি বলতো, E1 প্লাস E2 হোল স্কয়ার 2E1 E2 cos আলফা না। এই যে দেখো তো, যখন তারা একই দিকে কাজ করছিল, দুইটা এই ও বিন্দুতে E1 এবং E2 একই দিকে একই লাইন বরাবর কাজ করছে, তাহলে E1 এবং E2 দুটো ভেক্টর আসে, এই ভেক্টর দুটো একই লাইন বরাবর একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যারা বুঝতেছো না তারা ভেক্টর খুব বেশি দুর্বল হয়তো, তারপর বলে দিচ্ছি তোমাদেরকে, E1 এবং E2 এর মধ্যবর্তী ওরা যদি একই দিকে কাজ করে, তাহলে একই লাইন বরাবর একই দিকে কাজ করলে তাদের অবশ্যই মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে পুরো এটার মান হবে 1। এটার মান যদি 1 হয়, তাহলে তুমি দেখতে পাও E1 হোল স্কয়ার E2 হোল স্কয়ার 2E1 E2। তাহলে এটার সূত্রটা ভিতরে দাঁড়াবে হচ্ছে, দেখো এটাকে আমি E1 প্লাস E2 হোল স্কয়ার লিখতে পারি, সুতরাং E1 প্লাস E2। দেখলে E ইকুয়াল টু, তাহলে আমাদের এই সূত্রটা চলে আসে। এটাই আমি সরাসরি এখানে ব্যবহার করেছি। আর যখন বললাম যে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে কখন, যখন আসলে তোমার কি হবে অ্যাকচুয়ালি যেই মানটা তোমরা একটা বিপরীত হলে, তো ধরো আমি এরকম ভাবে করি, ঠিক সেম ভাবে ধরো এরকম বিপরীত, মানে এই জায়গায় পজিটিভ থাকার কারণে আমি তো এমনিতে প্রশ্ন তো নেগেটিভ দেওয়া ছিল, ধরো আমি পজিটিভ হলে অবশ্যই এটা বিপরীত হচ্ছে এভাবে। ধরো যখন বিপরীত হতো তখন আমাদের এই সূত্রটা কি হতো, বিপরীত হলে দেখো, আর বিপরীত হলে একটা আর একটা, এই যে দুইটা E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ, তখন আলফা ইকুয়াল টু হয়ে যেত 180 ডিগ্রি। কারণ দুইটা ভেক্টর রাশি একই লাইন বরাবর বিপরীত দিকে যদি আগমন করে, বিপরীত দিক থেকে অগ্রসর হয়, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবং 180 এটা যদি 180 ডিগ্রি বসায় এবং সেটার মান হচ্ছে -1 বসালে এটা শুধু মাইনাস হয়ে যেত, এটা মাইনাস হয়ে গেলে এটাও মাইনাস হয়ে যেত, এবং দেখা যেত এখান থেকে আসলে সূত্র আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই E1 E2, অর্থাৎ অ্যাকচুয়ালি E1 E2 না, বড় যেটা সেটা সামনে হবে, যেটা ছোট সেটা পরে হবে, বড়টা থেকে ছোটটা বাদ যাবে, এটা সূত্রটা তখন মাইনাসে চলে আসতো। এটাই হচ্ছে আসলে একই লাইন বরাবর প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে কনসেপ্টটা। তো তোমরা আশা করতেছি এটাও বুঝে গিয়েছো। খ নাম্বার 2 নাম্বার কোশ্চেনটা আনসার করা শেষ, তোমরা এখান থেকে এটা পেয়ে গেলে। এখন এটার দিক হবে কোন দিকে বলো তো? অবশ্যই এই যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা মাইনাস ছিল, তো তাহলে এদিকে দুটোটা একই দিকে কাজ করছিল, এজন্য যোগ করে দিয়েছি আমরা। একই দিকে কাজ করলে এই লাইন বরাবর, অর্থাৎ এ থেকে দিকটা হবে AB বরাবর, AB বরাবর। আশা করছি এই কনসেপ্টটাও ক্লিয়ার। এইবার ফাইনাল একদম কনসেপ্ট যেটা, সেটা নিয়ে অনেকের কনফিউশন। এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই খুবই মনোযোগের সাথে ভিডিওটা দেখতে হবে। দেখো আমি একটু ভিডিওটা করছি, দেখো আমার এই ক্ষেত্রে 3 নম্বর কোশ্চেন আনসারটা, এটাই কিন্তু আসলে বেসিক্যাল ইম্পর্টেন্ট বইগুলোতে দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না। তো এখানে হচ্ছে -2 × 10 ইনভার্স 6 কুলম, এখানে 4 প্লাস 4 × 10 ইনভার্স 6 কুলম, আর এখানে ও বিন্দু আগের মতোই আছে। আচ্ছা ও বিন্দু না বলেছি আমি, এদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু আমাদের আগের মতোই আছে। ধরো আগের মতো আমি এটা চেঞ্জ করি, এই দূরত্ব কত দেওয়া আছে, সাপোজ ওই যে যেটা দেওয়া আছে পয়েন্ট, এই পাশে 0.1 মিটার ছিল, এই পাশে 0.1, তাহলে ওভারঅল আমি জানি যে কত 0.2 মিটার একটুকুই। আর আমি চার্জটা চেঞ্জ করে দিয়েছি, চার্জটা চেঞ্জ না করেও করা যেত, চার্জটা চেঞ্জ করেছি আসলে ব্যাপারটা ডিটেলস বোঝানোর জন্য। যদি আমি সৃজনশীল আকারে করেছি, তোমার এটা চেঞ্জ করে দেওয়ার মানে কি, এই প্রশ্নে এটা চেঞ্জ করেছে তা নয়, আমি আসলে এই প্রশ্ন এটা এখানে চেঞ্জ করে দেওয়ার মানে তুমি অন্য কোনো কোশ্চেনে যখন এই প্যাটার্নের কোশ্চেন দিবে তখন তুমি এভাবেই সলভ করবে, এবং জিনিসটা এভাবেই বুঝতে হবে। সেটা কিভাবে খেয়াল করো, এখান থেকে ও যে আমি জানি না এখানে কোথায় আমারে বলেছে, কোথায় প্রাবল্য এই সংযোজক রেখার মধ্যে A থেকে B এর মধ্যে সংযোগ রেখায় কোথায়, এটা 3 নম্বর কোশ্চেন, কোথায় প্রাবল্য সমান হবে এবং কোথায় শূন্য হবে। তো প্রাবল্য সমান হওয়া এবং শূন্য হওয়া সবাই সেম জিনিস মনে করে না, কখনোই এটা সেম নয়। তোমাদেরকে আমি যে জিনিসটা এখন বোঝাতে চাই সেই জিনিসটা আসলে এখানে দেখবা, তোমরা খুব ভালো করে খেয়াল করো। এই যে মনে করি এ বিন্দু হতে x দূরত্বে প্রাবল্য সমান হয়, তোমাকে আগে ধরে নিতে হবে প্রাবল্য সমান হয়। শূন্য হয় কোথায় সেটা তুমি ধরে নিতে পারবা না, শুরুতেই কখনোই শূন্য হয় এই জিনিসটা
তোমার যদি প্রশ্নে বলে কোথায় প্রাবল্য সমান হয়, তাও তুমি ধরবা মনে করি এ বিন্দুতে x দূরত্বে প্রাবল্য সমান হয়। আবার যদি তোমাকে বলে যে কোথায় প্রাবল্য শূন্য হয়, সংযোজক রেখার চার দুইটা সংযোজক রেখার কোথায় প্রাবল্য শূন্য হয়, তাও তুমি ধরবে যে x দূরত্বে প্রাবল্য সমান হয়। প্রথমে সমান ধরতেই হবে। কেন সমান ধরতে হবে সেটা একটু পর আসতেছি, কারণ আগে প্রাবল্য শূন্য হতে হলে অবশ্যই আগে প্রাবল্য সমান হতে হবে। তাহলে আগে প্রাবল্য কোথায় সমান হয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। প্রাবল্য সমান হওয়ার পর আমি কি করব, প্রাবল্য শূন্যের দিকে আগাবো। তাহলে প্রাবল্য সমানের দিকে যাই। দেখো এই চার্জের জন্য মনে আচ্ছা x দূরত্বে, তাহলে এটা থেকে সেই বিন্দুটা যদি x হয়, তাহলে এটা থেকে কত বলো তো, b চার্জ হতে, তাহলে b বিন্দু হতে x পুরোটা 0.2 মিটার, তো পুরোটা হচ্ছে 0.2 মাইনাস x দূরত্বে প্রাবল্য সমান হয়। তাহলে এই জিনিসটা যখন ধরলাম, তাহলে আমি আসলে এবার ওই x দূরত্বে এটার জন্য প্রাবল্য কত, এটার জন্য প্রাবল্য কত সেটা নির্ণয় করে নেই। তাহলে বলো তো x দূরত্বে a বিন্দুর চার্জের জন্য প্রাবল্য, x দূরত্ব না লিখে উক্ত বিন্দুতে লিখি, যেখানে আসলে অ্যাকচুয়ালি সমান হবে। উক্ত বিন্দুতে প্রাবল্য কত হবে বলো তো, e1 ইকুয়াল টু হচ্ছে এই যে 1/4 পাই এপসাইলন নট q হচ্ছে এত 4 × 10⁻⁶, আর কত বলো তো x স্কয়ার। আর যদি x স্কয়ার, আবার উক্ত বিন্দুতে b বিন্দুর জন্য, b বিন্দুর চার্জের জন্য প্রাবল্য e2 যেটা তোমাকে সেটা বের করে নিতে হবে। এটা হচ্ছে কত, 9 × 10⁻⁹। আচ্ছা, এটা আমরা তো আগের জানি না, কিন্তু আসলে এটা কত তুমি কি এখান থেকে বলতে পারবে এটা কত? এটা বলা কিন্তু এখান থেকে পসিবল নয়, কারণ আমার x এর মান জানা নাই। তাহলে আমি কিন্তু মানটা বের করতে পারবো না। মান বের করে এভাবে রেখে দিব, রেখে দিয়ে তারপর ক্যালকুলেশন করব। কিভাবে দেখো তোমরা, সহজ হবে আশা করছি। তাহলে এবার আসো এটার জন্য, এই চার্জটার জন্য ওই 0.2 মাইনাস x দূরত্বে, তাহলে এটা হচ্ছে কত, 1/4 পাই এপসাইলন নট -2। তো আমি মাইনাস চার্জটা নিব না। মাইনাস দ্বারা কি বুঝাবে বলো তো, মাইনাস দ্বারা শুধুমাত্র আকর্ষণ বুঝাবে। তো মাইনাস, আচ্ছা মাইনাস নিলেও সমস্যা নেই, মাইনাস × 10⁻⁶। আচ্ছা, এখান থেকে কত, 0.2 মাইনাস x, এটা হোল স্কয়ার। এখন এই মাইনাসটা আমি এখানে নিব না, কেন বলো তো বলছি, মাইনাস দ্বারা আসলে এখানে আমাদের কি মানের ব্যাপারটা বোঝায় না, এখানে আসলে মাইনাস দ্বারা বোঝায় আকর্ষণ বা বিকর্ষণ। তো মাইনাস দ্বারা অ্যাকচুয়ালি আকর্ষণ বোঝায় মাইনাস থাকলে। তো আমি চার্জের ক্ষেত্রে, প্রাবল্যের ক্ষেত্রে কখনোই আমরা মাইনাস নিব না, মাইনাস থাকলেই বুঝে নিব সে আকর্ষণ করছে। তাহলে এই দুইটা জিনিস আমাদের e1 এবং e2 পেয়ে গেলাম, এবং আমাদের প্রশ্নটা হচ্ছে কি যে x দূরত্বে প্রাবল্য সমান হবে। তাহলে আমাদের এই x এর মানটা বের করে নাও। প্রাবল্য যেহেতু এই দুইটা বিন্দুতেই কিন্তু প্রাবল্য সমান, দুইটা বিন্দু না, বিন্দু কিন্তু একটাই। a চার্জ হতে হচ্ছে x দূরত্বে, আর b চার্জ হতে হলো 0.2 মাইনাস x দূরত্বে। তাহলে ওই দূরত্বে যেহেতু প্রাবল্য সমান, তাহলে e1 ইকুয়াল টু e2 হওয়ার কথা। তাহলে আমরা ধরে নিব এখন কি বলতো, দেখো তাহলে প্রশ্ন মতে বা এখন যেটাই লিখো তুমি, e1 ইকুয়াল টু হচ্ছে কি e2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1/4 পাই এপসাইলন নট 4 × 10⁻⁶ ডিভাইড বাই হচ্ছে কি x স্কয়ার। আবার 1/4 পাই এপসাইলন নট, এর পাশে হচ্ছে হলো 2 × 10⁻⁶ 0.2 মাইনাস x হোল স্কয়ার। এইবার দেখো আমি মানগুলো লিখে ফেলার পর এই মানগুলো মুছে দিব। দেখো এবার আমি এই পাশ থেকে এটা বাদ দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে হলো, তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা আসবে দেখো 4 × 10⁻⁶ বাই x স্কয়ার, এবার হচ্ছে 2 × 10⁻⁶ 0.2 মাইনাস x হোল স্কয়ার। এইবার দেখো জিনিসটা আমাদের সিম্পল হয়ে আসলে। এখন আমি এটাকে এই পাশে পাঠিয়ে দিই। দেখো 0.2 মাইনাস x হোল স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, আর এই পাশে এটা নিচে চলে গেলে 2 × 10⁻⁶ ডিভাইড বাই হচ্ছে 4 × 10⁻⁶। দেখো আমি এখন আরেকটু যদি এখানে ক্যালকুলেশন আরেকটু আগাই, তাহলে এটা বলা যায় না 0.2 মাইনাস x ডিভাইড বাই x, এটাকে হোল স্কয়ার লেখা যাবে। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা হাফ আসছে। যদি হাফ আসে কিভাবে, এটা ভাগ করলে আমি এটা হাফ দেখতে পাচ্ছি। তা হাফ যদি আসে, এবার আমি আরেকটু আবার উপর থেকে আসবো। তোমরা আশা করতেছি দেখে নিয়েছো উপর থেকে। তোমরা যদি আমি মুছে ফেললে সমস্যা হয়, তাহলে তোমরা কিন্তু ভিডিওটাকে একটু পজ করে কি করে নিবা, সামনে নিয়ে পেছনে নিয়ে তারপর আবার দেখে নিবে। এখান থেকে তুমি এবার যদি রুট করো, তাহলে দুইটা জিনিস ভালো করে খেয়াল করো। এখান থেকে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে হলো, এখান থেকে আমি যে বা দিয়ে দেখো রুট করবো আমি এবার। রুট উঠে দিয়ে এই পাশ থেকে স্কোয়ার উঠে দিয়ে রুট করে ফেললে x ইকুয়াল টু হচ্ছে √0.5 ইকুয়াল টু হচ্ছে হলো ধরো 0.707, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো আর গুণন করে, দেন হচ্ছে আমার আসতেছে হলো x প্লাস 0.707 x ইকুয়াল টু 0.2।
তাহলে আস্তে আস্তে হলো x, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 0.2 ভাগ হচ্ছে 1.70 0.117 মিটার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এই যে দেখো x এর মান পেয়ে গেছি। x এর মান পাওয়ার মানে কি দেখো, x এর মান পাওয়া মানে হলো এই যে আমরা ধরেছিলাম a বিন্দুতে x দূরত্ব, তার মানে কি 0.117 মিটার দূরে যে কোনো একটা বিন্দুতে আমাদের প্রাবল্যটা কি হবে, সমান হবে। এই প্রাবল্য সমান হলে আচ্ছা এখানে আমি ভুল করেছি, এখানে দুইটা মান আসতেছে আমাদের। কিভাবে এটা হচ্ছে এখানে আমি ক্যালকুলেশনটা ভুল করেছি, সবাই একটু খেয়াল করো। এখানে কিন্তু এটা প্লাস মাইনাস 0.707, তো প্লাস মাইনাস 0.707 কেন, রুট উঠাইছি, তো রুট করার পর দুইটা একটা প্লাস একটা মাইনাস মান আসবে, তাহলে আমাদের এখন দুটোটা মান নিতে হবে। এবার যদি প্লাস আসে, প্লাস হলে কি আসবে বলো তো, একটু আগে আমি বের করলাম x ইকুয়াল টু এই প্লাস নিয়ে কিন্তু বের করে ফেলেছি আমি একটু আগে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মানটা খুব সহজেই নির্ণয় করতে পারো। সেটা হচ্ছে 0.117 আসছে, এত মিটার আসছে। এবার যদি মাইনাস নিয়ে আবার বলছি এটা প্লাস কেন, ওই যে রুট করেছি, রুট করার কারণে এটা কি তোমাদের প্লাস মাইনাস নিতে হবে, এবং মাইনাস নিয়ে যখন আসবে তখন তোমার এটা হচ্ছে মাইনাস আসবে। তাহলে মাইনাস নিয়ে হচ্ছে হলো -0.2 - x ইকুয়াল টু -0.707। তো এবার যদি আমি ঋণাত্মক মানটা নিয়ে এখান থেকে সলভ করি, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি এখান থেকে যদি ঋণাত্মক মানটা নিয়ে সলভ করি, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেটর থেকে পাবো হচ্ছে হলো আসলে দেখতে পাচ্ছি হলো x ইকুয়াল টু 0.6825 মিটার। আসলে এখন তোমাদের ব্যাপারটা হচ্ছে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, দুইটা মান পেলাম x এর, দুটোটা মানে ধনাত্মক পেয়েছি আমি, কোনটা ঋণাত্মক পাইনি। ধনাত্মক পাওয়ার মানে হলো x থেকে ডান দিকে, কারণ আমি ডান দিকে ধরেছি, x দূরত্বটা আমি সব ধরেছি a বিন্দুর ডান দিকে। প্রথমে মনে করি ধরে নিয়েছি আমি হচ্ছে a হতে x দূরত্ব, তাহলে x দূরত্ব মানে x ডান দিকে ধরেছি, দুটোটা ভ্যালু ধনাত্মক এসেছে, তার মানে দুটোটা ভ্যালু হচ্ছে ডান দিকে এই a থেকে 0.117 মিটার দূরে। তাহলে 0.117 মিটার দূরে দেখতে পাচ্ছি এই বিন্দুটা হচ্ছে এই 0.2 মিটারের মধ্যে, কারণ এই দূরত্বটা হচ্ছে এই 0.2 মিটারের মধ্যে হচ্ছে, তাহলে অবশ্যই a আর b এর সংযোজক সরলরেখার মধ্যে এই a হতে 0.117 মিটার দূরে প্রাবল্য সমান হবে। তাহলে 0.2 থেকে যদি 0.117 মিটার, এটা আমি যদি বাদ দিই ক্যালকুলেটরে দেখি 0.2 বিয়োগ 0.117 মিটার, তাহলে এটা পাচ্ছি হলে 0.083। এইটুকু দূরত্ব b হতে এই দূরত্বে এদের সংযোগ রেখার উপর তড়িৎ প্রাবল্য সমান হবে। এখন আরেকটা মান পাইছি x এর, সেটা হচ্ছে a হতে হলো কত, a হতে 0.6825 মিটার, যেহেতু আমি x টা a হতে ধরছি, তাহলে a হতে 0.6825, এই ইয়াটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 0.25, তার মানে এই বিন্দুটা হচ্ছে এরকম বাহিরে, এদের সংযোগ রেখার বাহিরে কোনো একটা বিন্দুতে বাহিরে, কারণ এটা থেকে 0.68 মিটারটা অনেক দূরে। তার মানে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্যটা সংযোজক রেখা বরাবর তাদের মাঝামাঝি একটা জায়গায় সমান হবে, এবং তাদের এই যে বি চার্জের বাহিরে একটা জায়গায় কিন্তু কি এখানে আসলে সমান হবে তড়িৎ প্রাবল্যটা। তো আমাদেরকে বলেছে সংযোজক সরলরেখার উপর কি হবে কিনা, সমান হবে কিনা। তাহলে সংযোজক সরলরেখার উপর এইটা থেকে এই দূরত্বটাতেই আমরা আনসার করে ফেলবো, এটা শেষ। যেহেতু এটা সংযোজক সরলরেখার বাহিরে, সেহেতু আমাদের এটা দরকার নেই। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে সংযোজক সরলরেখার উপর কোথাও তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা, তখন এতটুকু পর্যন্ত এসে আমাদেরকে বলতে হবে যে কি, যেহেতু এটা সংযোজক সরলরেখার বাহিরে, সেহেতু এই মানটি গ্রহণযোগ্য নয়। আর এটা যেহেতু সংযোজক সরলরেখার উপর, তাহলে এই দূরত্বেই কি হবে, তড়িৎ প্রাবল্য সমান হবে। এটা হচ্ছে শুধুমাত্র সমানের ব্যাপার। এটা যদি মাইনাস আসতো, তাহলে এই মানটাও তো যদি এটা মাইনাস, একটা দেখবা তোমরা বইতে বিভিন্ন ম্যাথ সলভ করার সময় একটা মাইনাস আসছে, মাইনাস আসা মানে হচ্ছে যেহেতু এই পাশটা আমরা ধনাত্মক ধরেছি না, তো মাইনাস আসা মানে হচ্ছে এই পাশে, তার মানে এই দূরত্বটা হতো তখন a হতে এত মিটার বামে পেছনে। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা এই দুইটা জিনিস দিয়ে এখনো আমি ধরো এখানে একটা জিনিস যেটা পেলাম, আমি এখন মাত্র সমান তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে বা সংযোগ সরলরেখার উপর সমান হবে কিনা, এতটুকু আমাদের আনসার করা শেষ। পরীক্ষায় তোমাদের যদি সমান, আবারও বলছি প্রশ্নে যদি বলা হয় যে সমানের কথা, তাহলে এভাবে আনসার করবে, এটা উত্তর, এটা গ্রহণযোগ্য নয়। এবার আসি তড়িৎ প্রাবল্য সংযোজক সরলরেখার উপর
কোনো বিন্দুতে শূন্য হবে কিনা তোমাকে প্রশ্নটা জানতে চেয়েছে। শূন্য হওয়ার শর্তটা কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানগুলো এদিকে আমি লিখে রাখছি। দেখো এক্স এর মানগুলো যদি আমি এখান থেকে লিখে রাখি, দেখো এক্স ইকুয়াল টু এখান থেকে 0.117 মিটার। আচ্ছা 0.7, আমি একটু মার্কারটা নিয়ে নিচ্ছি। আমি এখন ভিডিও করছি তোমাদের জন্য রাতের প্রায় 1টার উপর বাজে। তো আসলে একা একা ভিডিও করছি, যার কারণে মার্কারগুলো সবগুলো এখানে আসলে মার্কারটা আমি ভুলে গেছি, সেই জন্য আবার নিলাম। তো যাক, তোমরা একটু খেয়াল করো সবাই। আমরা এটা এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এক্স, এটা হচ্ছে 1 দিয়ে x2, আর একটা মান হচ্ছে কত 0.06825 মিটার। এই দুইটা ভ্যালুতে আসলে আমাদের তড়িৎ প্রাবল্যটা কি হয়, সমান হয়। এখন তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা, তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান হতে হবে আগে। সমান হওয়ার পর তাদের দুইটা তড়িৎ প্রাবল্যের দিক বিপরীত দিকে হতে হবে। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার শর্ত। কারণ তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি যদি সমান এবং বিপরীত না হয়, তাহলে তাদের লব্ধি কখনো শূন্য হবে না। একই সরল রেখায় যদিও অবস্থিত তারা, কিন্তু তাদের মান সমান এবং কি হতে হবে, বিপরীত হতে হবে। তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম এই জায়গায় যখন তোমাকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা জানতে চাইবে, তখন কিন্তু এখানে উত্তর শেষ হবে না। তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা এটাও যদি জানতে চাই, বা তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা সেটাও জানতে চাই, তাহলে তোমাকে এতটুকু পর্যন্ত আসতে হবে, তারপর সিদ্ধান্ত দিতে হবে। এতটুকু আসলে মানে এক্স গুলার মান বের করলে তারপর তুমি সমান হবে কিনা সিদ্ধান্ত দিয়ে দিলে এটা। কিন্তু যদি ধরো তোমাকে বললো যে প্রাবল্য শূন্য হবে কিনা, তখন কিন্তু আসলে তুমি কি এখানে এটা দিয়ে আনসার দিয়ে শুদ্ধ করে দিতে পারবে না। আনসার এটাও হতে পারে, এটাও হতে পারে। প্রাবল্য শূন্যের ক্ষেত্রে কোনটা, তো আমি দেখি সেক্ষেত্রে ব্যাপারটা জিনিসটা তোমরা একটু দেখতে পাও কিনা আমি জানি না। এদিকটা দেখা যাচ্ছে আশা করছি। দেখো আমি তোমাদের জন্য জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। এই যে প্রথম এই বিন্দুতে দেখো, এটা এখানে একটা প্লাস চার্জ ছিল, এখানে প্লাস পজিটিভ চার্জ ছিল, এখানে ছিল নেগেটিভ চার্জ। আমি মানগুলো নিচ্ছি না। তো পজিটিভ চার্জের কারণে ধরে নিলাম এই যে দিক থেকে 0.117 মিটার। আমি প্রথমে এটার ক্ষেত্রে দেখছি যে এই বিন্দুটা যেখানে মাঝামাঝি তাদের একটা বিন্দু, সেই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্য শূন্য হয় কি না আমি এটা দেখছি। তোমরা দেখবা কিভাবে, পজিটিভ চার্জ করবে কি বলতো, তার জন্য যেই প্রাবল্যটা ক্রিয়েট হবে এদিকে, সরি এটা আমি তীর চিহ্নটা এদিকে কেন দিব, এটা আমি তো জানি না এদিকে কি হবে কিনা। এটা যেহেতু পজিটিভ চার্জের কারণে আমরা জানি প্রাবল্যটা চার্জ থেকে যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি ওই প্রাবল্যের বিন্দুর দিকে হবে। তাহলে এটা পজিটিভ চার্জের কারণে প্রাবল্য এদিকে হবে, E1 এদিকে, তাহলে E1টা দিয়ে কাজ করবে। আচ্ছা, এর জন্য প্রাবল্যটা কোন দিকে কাজ করবে আমরা জানি। দেখো তো, আমরা জানি নেগেটিভ চার্জ কি করে, নিজের দিকে আকর্ষণ করে, তাহলে প্রাবল্যটা নিজের দিকে হবে। তাহলে ও কি করবে, এদিকে নিচের দিকে টানবে। তাহলে দেখো তো, এই যে এই বিন্দুতে এখানে যে প্রাবল্যটা আছে ক্রিয়েট হচ্ছে, সেই প্রাবল্যটা দোনোটা প্রাবল্যই কিন্তু একই দিকে কাজ করছে, E2টাও এদিকে কাজ করছে। দোনোটা যখন একই দিকে কাজ করছে, তারা কি একটা আরেকটাই ক্যান্সেল করবে না। কারণ এক্ষেত্রে তোমাদের এই বিন্দুটাতে তোমাদের প্রাবল্য দুইটা বিপরীত হইতে হবে। বিপরীত হলেই কেবলমাত্র এই জায়গায় কি করবে বলতো, এক্ষেত্রে এরা এই জায়গায় একটা আরেকটাই ক্যান্সেল করে দেবে। যেহেতু এই বিন্দুতে দোনোটা প্রাবল্য একই দিকে কাজ করছে, দেখো এ নিজের দিকে টানছে কারণ এ ঋণাত্মক, আর এই হচ্ছে ধনাত্মক হয় বিপরীত দিকে ঠেলে দিচ্ছে। তাহলে দোনোটাই একই দিকে কাজ করছে, একই লাইন বরাবর একই দিকে কাজ করছে। তাহলে এই জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান কিন্তু আমরা পেয়েছি। মান সমান হওয়া সত্ত্বেও এই জায়গায় শূন্য হবে না। তাহলে প্রশ্ন আমাদের যেভাবে করবে আমাকে ওইভাবে উত্তর দিতে হবে। এবার আমি চেক করতে হবে তোমাকে কি বলতো, এই কথাটা বাংলায় বইতে তুমি তপন স্যারের বই যদি তুমি ফলো করো, তাহলে আমি যে কথাটা বললাম সেই কথাগুলো এখানে বলা আছে যে এর দিক হবে ডান দিকে, এর দিক হবে নিচের দিকে। তাহলে দুইটা একই দিকে কাজ করছে, ফলে এই জায়গায় কি হবে না, তাদের তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা নেই। এই কথাটা গেল। এবার আমরা এখানে জাজ করব। এখানে জাজ করা মানে হচ্ছে এই জায়গায় বাহিরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা। তো আমি ধরে নিচ্ছি এই দেখো এদিকে যদি হয়, খেয়াল করো। তো আমি এখন একটু জিনিস এইভাবে করি, এখানে এইগুলো মুছে দিই, এখানে মুছে দিয়ে আমি আবার জিনিসগুলো কল্পনা করি। যে দেখো এটা হচ্ছে ধনাত্মক চার্জ থেকে এই বিন্দুতে আমরা প্রাবল্য, যে এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা কিন্তু এর থেকে ডান দিকে কত টোটাল এই জায়গার দূরত্বটা হচ্ছে হলো 0.6825 মিটার দূরে, অর্থাৎ এর এত মিটার দূরে। তাহলে এখানে দেখি এর জন্য যে প্রাবল্যটা, এতে যে একটা চার্জ ছিল না আমাদের, ওই চার্জটার জন্য এই বিন্দুতে প্রাবল্যটা হবে
চার্জ থেকে বিপরীত দিকে, কারণ এখানে হচ্ছে কি ধনাত্মক চার্জ, তো তাহলে এদিকে E1টা হবে এদিকে, খেয়াল করো। এর জন্য যে প্রাবল্যটা এই জায়গায় সেটা হচ্ছে ওইদিকে হবে, বিপরীত দিকে। আর তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ করে কি নিজের দিকে প্রাবল্যটাকে টানতে চাইবে। প্রাবল্যটা হচ্ছে আকর্ষণধর্মী বোঝায়, তাহলে ঋণাত্মক তো ও নিজের দিকে টানতে চাইবে। এই বিন্দুর চার্জটাকে ও কি করবে, নিজের দিকে টানতে চাইবে। নিজে কোথায়, নিজে এই জায়গায় আছে। এখান থেকে এই বিন্দুতে আমরা এই বিন্দুতে প্রাবল্যটা নির্ণয় করছি, এই বিন্দুতে আকর্ষণধর্মী এদিকে প্রাবল্যটা হবে। তাইলে এই যে এইটার কারণে, অর্থাৎ এই চার্জের কারণে, যেটা -2 × 10⁻৯/6 আমি কিছু একটা দিয়েছিলাম সেটা আর কি, যেটাই হোক মানটা তোমরা জানো, আমি ভুলে গেছি। তো এখানে ঋণাত্মক চার্জ ছিল, এটা তো সত্য। ঋণাত্মক চার্জের কারণে ও চার্জ কি করবে, ওই বিন্দু থেকে নিজের দিকে প্রাবল্যটাকে টানবে। তাহলে প্রাবল্যটা হবে এদিকে, E2টা। তাহলে দেখো তো, এই বিন্দুতে মানে এই চার্জের জন্য প্রাবল্যটা হচ্ছে বহির্মুখী, মানে ডান দিকে কাজ করছে, আর এই চার্জের জন্য কিন্তু এটা অন্তর্মুখী, এদিকে কাজ করছে। ফলে এই জায়গায় কি এই দুইটা চার্জের কারণে যে প্রাবল্যগুলো রয়েছে, সেই প্রাবল্যগুলো কিন্তু পরস্পর বিপরীত হয়ে গেল। তো আমরা অলরেডি জানি কিন্তু এই অবস্থানে তড়িৎ প্রাবল্যটি কি সমান। তো প্রাবল্যটি সমান হওয়ার শর্ত আমরা এখন জানতে চাইলাম যে প্রাবল্য এই জায়গায় শূন্য হবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু সমান এবং তারা বিপরীত দিকে কাজ করছে, তাহলে এক্ষেত্রে কি হবে বলতো, তড়িৎ প্রাবল্য এই জায়গায় শূন্য হবে। তাহলে প্রশ্নটা যদি হতো এই দুইটা চার্জের ক্ষেত্রে, যে দুইটা চার্জ আমি নিয়েছিলাম সেই দুইটা চার্জের ক্ষেত্রে এই জায়গায় তড়িৎ প্রাবল্য কি শূন্য হবে কিনা, তড়িৎ প্রাবল্য সমান হবে সংযোগ রেখার মাঝামাঝি, কিন্তু শূন্য হবে না। শূন্য হবে কোথায়, বাহিরে। তাহলে আমি এই জিনিসটা আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি সহজভাবে বুঝানোর ট্রাই করলাম। তোমরা জিনিসটা যদি না বোঝো তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই ইনবক্সে জানাতে পারো, আমাদের ফেসবুক গ্রুপেও জানাতে পারো। তোমরা ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবে যদি তুমি শিখতে পারো। এই জিনিসটাতে অবশ্যই অনেকের প্রবলেম ছিল, কেন আমরা কিভাবে কখন কাজ করব। বইতে দেখবে যে কোনো কোনো বইতে শুধুমাত্র ধনাত্মক মান নিয়ে কাজ করে ফেলা আছে। তো আমরা ধনাত্মক মান নিয়ে শুধুমাত্র কাজ করব না, আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সব মান নিয়ে জাস্টিফাই করে সেটা আনসার করবো, এবং আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে সেটার দিকে দেখতে হবে আমাদেরকে। যদি শুধুমাত্র তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা এটা জানতে চাওয়া হয়, তাহলে আমাদের এক্স এর মান বের করেই আমরা যেটা মাঝামাঝি পাবো সেখানে আমরা কি সেটা আনসার বলে দিব। কিন্তু যদি বলা হয় আমাকে কোথায় শূন্য হবে তড়িৎ প্রাবল্যটা, তখন কিন্তু আমাদেরকে এই দিকগুলা বিবেচনা করতে হবে। ভিতরের যে মানটা পাবো আমরা এক্স এর, সেটা দিয়েও দিক বিবেচনা করে দেখতে হবে ওখানে শূন্য হয় কিনা। শূন্য হওয়ার শর্ত কি, শূন্য হওয়ার শর্ত হচ্ছে হলো যেহেতু এই দুইটা জায়গায় অবশ্যই তড়িৎ প্রাবল্য সমান, মানে E1 এবং E2 সমান, তাহলে খালি জাস্ট দিকটা বিপরীত হয় কিনা দেখতে হবে। যদি দিক বিপরীত হয়, যেখানে দিক বিপরীত হবে সেখানেই আমরা কি এক্ষেত্রে কি পাবো, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। না পারলে তো অবশ্যই আমি তোমাদেরকে ইনবক্সে বা কমেন্টে বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।